নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সত্তার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুর কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সফল হব, তাই তো? তো ভালোবাসা আর সততা দিয়ে সমস্ত কাজ করে যেতে হবে, তাই তো? তো এসো আজকে আরেকটু পদার্থবিজ্ঞান ঝালিয়ে নিই। তো আগের দিনকে আমরা পড়েছিলাম যে জোড়ায় জোড়ায় থাকে, মানে ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া হবেই। এবার কোনো একটা ক্রিয়া প্রতিক্রিয়ার যে জোড়, সেইটা থেকে আর একটা কেউ বেশি কি কম হতে পারে এবং তার ফলে কোনো একটা জিনিস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, মানে চলন হতে পারে। চলনও নয়, সরণ। চলন তো জীবন বিজ্ঞানের কথা হয়ে গেল। তাহলে এসো এর পরের অংশ আমরা জেনে নিই কীভাবে বেগের যোগ করা হয়, হাউ ভেলোসিটিজ আর অ্যাডেড। আমি যদি আধ ঘন্টা অপেক্ষা করি এবং তারপরেও 1 ঘন্টা, তাহলে মোট ক ঘন্টা আমরা অপেক্ষা করলাম? মোট 1.5 ঘন্টা সময় খরচ হয়। আমাকে যদি প্রথমে 1 রুবল এবং পরে আরও 2 রুবল দেওয়া হয়, আমার মোট 3 রুবল জমবে। যদি আমি 200 গ্রাম আঙুর কিনে পরে আরও 400 গ্রাম কিনি, তবে আমার মোট 600 গ্রাম আঙুর কেনা হবে। বলা হবে সময়, ভর এবং অন্যান্য একজাতীয় রাশির যোগ পাটিগণিতের নিয়মে করা হয়েছে। প্রতিটি রাশির যোগ বা বিয়োগ কিন্তু এত সহজে করা যায় না। যদি বলি মস্কো থেকে কলমানা 100 কিলোমিটার আর কলমানা থেকে কাশিরা 40 কিলোমিটার দূরে, তাহলে কাশিরা মস্কো থেকে 140 কিলোমিটার দূরে নাও বোঝাতে পারে, কারণ দূরত্ব পাটিগণিতের নিয়মে যোগ করা যায় না। তাহলে কোন নিয়মে এই সব রাশির যোগ করা যায়? আমাদের উদাহরণটি থেকে প্রয়োজনীয় নিয়মটি সহজে পাওয়া যায় কি না দেখা যাক। আলোচ্য 3টি স্থানের আপেক্ষিক অবস্থান একখণ্ড কাগজের ওপর 3টি বিন্দু দিয়ে নির্দেশ করা হয়েছে চিত্র সংখ্যা 1.4। তো আগে দেখে নিই। এই হলো গিয়ে মস্কো, এই সেই গেছো দাদার মতো অবস্থা হলো। এই হলো গিয়ে মস্কো, এই হলো গিয়ে কোলমা, আর এই হলো গিয়ে কাশিরা। আচ্ছা, তো এটা লম্বা করে দেখি, তাহলে 3টেই দেখতে পাবো। তো এই যে হলো 3টে। তো বলছে বিন্দু 3টিকে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ধরে ত্রিভুজটি গঠন করা হলো। ত্রিভুজের 2টি বাহু জানা থাকলে তৃতীয় বাহুটি বের করা যায়। এজন্য অবশ্য বাহু দুটির অন্তর্ভুক্ত কোণটি জানা দরকার। অন্তর্ভুক্ত কোণ মানে এই যে এই কোণটা, মানে যেটা আমার জানবার দরকার। ধরো আমি এইখানে জানি, এইটা জানি, তাহলে আমি এই জিনিসটা বার করতে পারি। আবার ধরো এইটা জানি, তাহলে এইটাও বার করতে পারি। মানে যে কোনো দুটো যদি জানি, তখন কিন্তু আমাকে এই কোণটার মাপটাও জানতে হবে। কৌণিক দূরত্ব বলবো, হ্যাঁ কৌণিক দূরত্ব আমার জানার দরকার। আচ্ছা, তারপর আরও এগিয়ে যাই। কি বলছে? এজন্য অবশ্য বাহু দুটির অন্তর্ভুক্ত কোণটি জানা দরকার। মস্কো থেকে কলমানা পর্যন্ত যাত্রাপথকে একটি তীরের সাহায্যে দেখানো হয়েছে এবং তীরের অগ্রভাগ গতিপথের অভিমুখ নির্দেশ করছে। ভালো কথা, এই যে নির্দেশ করুক, এই যে অ্যারো দিয়েছে। এই ধরনের তীর চিহ্নকে ভেক্টর বলে। মানে যাত্রা আমি কোথা থেকে কোন দিকে করছি, এই যে দিক নির্দেশ করছে। যারই যে রাশির দিক থাকে, দিশা থাকে, তাকে আমরা কি বলি? ভেক্টর রাশি বা ভেক্টর ইউনিট। আর যার কোনো দিক নেই তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। ভালো কথা। তো এই ধরনের তীর চিহ্নকে ভেক্টর বলে। এইভাবে কলমানা থেকে কাশির পথ অন্য একটি ভেক্টর দিয়ে সূচিত হয়েছে। কোথা থেকে? কলমানা থেকে কাশির, সেটা হচ্ছে 40 কিলোমিটার। এখানে দেখাচ্ছে এটা 100 কিলোমিটার।
তো এখন মস্কো থেকে কাশিয়ার পথকে কিভাবে দেখানো হবে? প্রথম ভেক্টরের সূচনা বিন্দু থেকে এই ভেক্টরের শুরু হবে এবং ভেক্টরটি দ্বিতীয় ভেক্টরের সমাপ্তি বিন্দুতে শেষ হবে। তাহলে এইখান থেকে শুরু হয়ে দ্বিতীয় ভেক্টরের সমাপ্তি বিন্দুতে শেষ হবে। এই নতুন পথরেখা ত্রিভুজটির গঠন সম্পূর্ণ করে। তাহলে কি বললো? ত্রিভুজটির গঠন সম্পূর্ণ করে। যে যোগের কথা বলা হলো তাকে জ্যামিতিক যোগ বলে এবং যে সমস্ত রাশির যোগ এই পদ্ধতিতে করা হয় তাদের ভেক্টর রাশি বা সংক্ষেপে ভেক্টর বলে। কেন? কারণ একটা আম, আচ্ছা আমটা খুব সুন্দর হলো, একটু কারুকাজ করে দিই। আর একটা আম, এটা আছে, ইট এক্সিস্ট, ইট ডাজন্ট রিকোয়ার এনি ডাইরেকশন, মানে কোনো দিশার দরকার নেই, কোনো দিকের দরকার নেই, জাস্ট আছে। তার মানে এই ধরনের রাশিগুলোকে একটার সাথে আর একটা যোগ করলে তুমি দুটো আম পেলে, দুটো আমি পাবো, তাই তো? কিন্তু যখন যাত্রাপথ দেখাচ্ছি, আমি এইখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে গেলাম, তো সেখান থেকে এই দুটো পয়েন্টের মধ্যে থেকে আমি যদি এই দূরত্বটা বার করতে চাই, তার মানে এরমভাবে এরকম গেলেও যেমন দূরত্ব, কিন্তু সেটা নাও হতে পারে, কারণ দুটো বিন্দুর মধ্যে সবচেয়ে ছোট যে ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স, তো অন্যভাবে আমি জাস্ট এক পা করে মেপেও বার করতে পারি। কিন্তু সেটা আমার কাছে যে দুটো রাশি আছে তার থেকে আমি কী করে বার করতে পারি, এখানে সেটাই হলো প্রশ্ন। তাই জন্য বলছে যে ভেক্টর রাশিকে যোগ করা হয় এইভাবে, কারণ তার একটা দিশা আছে। আমটা এইখানে এরকমভাবে যেতে 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 কিছু একটা করে যোগ হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এক্ষেত্রে কি, যে আমটা আছে, তার দিক সে উত্তর দিকে থাকুক আর পূর্ব দিকে থাকুক, বা উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ চারদিকে যদি চারটে আম থাকে, তাহলে টোটাল সামগ্রিকভাবে কতগুলো আম রয়েছে? চারটে, সে যেদিকেই থাক। ঠিক তেমনি যখন আমি বলছি দূরত্ব, একটা দিক থেকে একটা দূরত্ব, সেই দূরত্বটাকে আমি বার করছি কিভাবে সেটা শুধু নয়, আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি সেটাও একটা বড় ব্যাপার। হ্যাঁ, তুমি বলতে পারো যে মস্কো থেকে কাশিয়া আর কাশিয়া থেকে মস্কোর দূরত্ব তো একই হবে। হ্যাঁ, কিন্তু ডাইরেকশনের আলাদা, কোন দিক থেকে কোন দিকে আমি যাচ্ছি তার চিহ্নটা আলাদা। তো তখন উল্টো দিকে হলে কিন্তু সেটা নেগেটিভ ভেক্টর হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে সমস্ত বিন্দুতে শেষ হবে। আর একটু আগে এগোই, তাহলে হয়তো আরও আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কোনো রেখাখণ্ডে সূচনা বিন্দু ও সমাপ্তি বিন্দুর পার্থক্য বোঝাতে, যে কোনো রেখাখণ্ডে মানে কোনো একটা লাইনের ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট, সেই দুটো বলছি, সূচনা বিন্দু এবং সমাপ্তি বিন্দুর পার্থক্য বোঝাতে রেখার গায়ে তীর চিহ্ন ব্যবহার করা হয়। এই রেখাখণ্ডকে ভেক্টর বলে। এর দিক ও মান 2 থাকে। আমি যদি না অ্যারো দিই, তার মানে আমি জাস্ট দুটো জায়গার ডিস্টেন্স, দুটো বিন্দুর মধ্যে কতটা ডিস্টেন্স সেটা জানতে চাইছি। এর মধ্যে গতি নেই, এর মধ্যে কি বলবো, এটা স্কেলার রাশি দুটোর মধ্যে। কিন্তু যখন আমি গতি বলছি, মানে সে কোনো একটা দিকে এগোচ্ছে। যখন কোনো জিনিস কোনো একটা দিকে এগোয়, তখন দিকটা বলা দরকার হয়, তখন সে ভেক্টর রাশি হয়। তা বলা হচ্ছে যে অনেকগুলো ভেক্টরকে যোগ করার ক্ষেত্রে একই নিয়ম প্রয়োগ করা যায়। প্রথম বিন্দু থেকে দ্বিতীয় একটি বিন্দুতে, দ্বিতীয় বিন্দু থেকে তৃতীয় একটি বিন্দুতে, এভাবে যেতে থাকলে যাত্রাপথটি একটি ভাঙা রেখার চেহারা নেয়। আবার সরাসরি যাত্রাপথের সূচনা বিন্দু থেকে সমাপ্তি বিন্দুতে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে শেষোক্ত রেখাটি বহুভুজটির গঠন সমাপ্ত করে এবং সেই সঙ্গে ভেক্টরগুলির যোগ নির্দেশ করে। অন্যদিকে মানে আমি প্রথমে উত্তর দিকে গেলাম, তারপরে দক্ষিণ দিকে গেলাম। প্রথমে আমি এখন যেখানে রয়েছি সেখান থেকে উত্তর দিকে 10 কিলোমিটার, তারপরে আমি পশ্চিম দিকে 5 কিলোমিটার, তারপরে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে 8 কিলোমিটার, এরমভাবে যেতে 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 আমি শুরু করেছি মধ্যিখানে। ধরো সেটার রেফারেন্স পয়েন্ট হলো 0। আমি এদিকে গেলাম, তারপরে এদিকে এলাম, তারপরে এইদিকে গেলাম, এরকম মানে যেখানে খুশি যাওয়ার পর এই হলো আমার শেষ, অন্তিম, মানে লাস্ট পজিশন। যদি এটা লাস্ট পজিশন হয়, তাহলে আমি কি বলবো,
ইনিশিয়াল আর লাস্ট এই দুটোর ডিস্টেন্স হচ্ছে আমার ভেক্টরের যোগফল, মানে ভেক্টর তাই বোঝায়। গোটাটা এক্স্যাক্টলি ফিজিক্যালি আমি কত কিলোমিটার পথ পার হয়েছি, বেগ নয়, কত কিলোমিটার পথ পার হয়েছি, সেই স্কেলার অ্যাডিশন কিন্তু হয় না। তাহলে আরেকটু আগে আসি। তো এভাবে যেতে থাকলে যাত্রাপথটি একটি ভাঙা রেখার চেহারা নেয়। আবার সরাসরি যাত্রাপথের সূচনা বিন্দু থেকে সমাপ্তি বিন্দুতে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে শেষোক্ত রেখাটি বহুভুজটির গঠন সমাপ্ত করে এবং সেই সঙ্গে ভেক্টরগুলির যোগ নির্দেশ করে। অন্যদিকে ভেক্টর ত্রিভুজের সাহায্যে দুটি ভেক্টরের বিয়োগফল বের করা যায়। বিয়োগ করার সময় ভেক্টর দুটি একই বিন্দু থেকে আঁকতে হবে। প্রথম ও দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু দ্বয় একটি রেখা দিয়ে যোগ করলে রেখাটি বিয়োগ ভেক্টর নির্দেশ করে। মানে এই শুরু হলো দুটো আলাদা আলাদা ভেক্টর, তাহলে এদের মধ্যে এই যে ডিস্টেন্সটা, এইটাকে আমি যে নির্দেশ করব, এইটা হচ্ছে তোমার বিয়োগ ভেক্টর, মানে সাবট্রাকশন অফ ভেক্টর ইউনিটস। আচ্ছা, তাহলে আর একবার দেখা যাক কি বললাম, যে অন্যদিকে ভেক্টর ত্রিভুজের সাহায্যে দুটি ভেক্টরের বিয়োগফল বের করা যায়। বিয়োগ করার সময় ভেক্টর দুটি একই বিন্দু থেকে আঁকতে হবে। প্রথম ও দ্বিতীয় ভেক্টরের প্রান্তক বিন্দুর দ্বয় একটি রেখা দিয়ে যোগ করলে রেখাটি বিয়োগ ভেক্টরের নির্দেশ করে। ত্রিভুজ নিয়ম ছাড়াও সামান্তরিক নিয়মের সাহায্যেও ভেক্টরের যোগ বিয়োগ সম্ভব। সেটা কোন ছবিতে দেখানো হয়েছে? চিত্র হচ্ছে 1.4। এই যে কোনটা 1.4, এই যে আয়তক্ষেত্রে। তাহলে কি এটা হলো 100, ধরো এইদিকে 100 গেল, এইদিকে চলে গেল। এবার কি আমি যদি সেম একই দিয়ে একটা প্যারালেলোগ্রাম টানি, তাহলে তার যে ডায়াগোনালটা হবে সেইটা হলো ভেক্টর সামেশনের সমান, তাই তো? এটা কি, এটা হলো ট্রায়াগোনাল নয়, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম বা আয়তক্ষেত্রের নিয়ম। সামান্তরিকের নিয়ম, প্যারালেলোগ্রাম, হ্যাঁ, সামান্তরিকের নিয়মের সাহায্যে ভেক্টর যোগ বিয়োগ করা সম্ভব। এই নিয়ম অনুযায়ী যে ভেক্টর দুটি যোগ করতে হবে তাদের একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহু দ্বারা দিকে ও মানে প্রকাশ করতে হবে। সন্নিহিত বাহু মানে গায়ে লেগে থাকবে, এই এক। বিয়োগ করতে গেলে কি করছিলাম আমরা? ট্রায়াঙ্গুলার যে সিস্টেম, তাতে আমরা এই দুটোর প্রান্তবিন্দু দুটোকে আমরা মধ্যে দিয়ে আমরা একটা লাইন ড্র করছি, রেখা চিত্রিত করছি, এবং তার যে মান সেটাই হচ্ছে বিয়োগফল। কিন্তু যদি সামান্তরিকের নিয়ম অনুযায়ী করি, তাহলে এই অ্যাডজেসেন্ট দুটো যে লাইন দিয়ে আমরা ভেক্টরকে পাশাপাশি এই যে একই বিন্দু থেকে সম্প্রসারিত হয়েছে সেভাবে যখন আমরা আঁকলাম, তারপরে কিন্তু যখন যোগফল বার করতে যাব তখন কি আগে একটা সামান্তরিক পুরো ড্র করে তার ডায়াগোনালটা আমরা এঁকে নেব এবং তার মান হবে যোগফল, সামেশন অফ টু ভেক্টরস। তো এরপর কি হচ্ছে কর্ণটি। এই যে চিত্র থেকে বোঝা যাচ্ছে কর্ণটি ত্রিভুজ নিয়মের পরিচিত অবস্থা তৈরি করছে। কর্ণটি দ্বারা ভেক্টর দুটির যোগফল বা লব্ধি দিকে ও মানে সূচিত হয়। দেখা যাচ্ছে দুটি নিয়মের কার্যকারিতা একই। শুধুমাত্র সরণ পরিমাপের জন্য ভেক্টরের ধারণা ব্যবহার করা হয় না। সরণ মানে জাস্ট একটা জায়গা থেকে আর একটা জায়গা থেকে একটা জায়গা না, সে যাচ্ছে, আই এম রানিং, মানে তার একটা মানে সে একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে কিন্তু তার কোনো নির্দিষ্ট দিক নেই, তাহলে সেটা ভেক্টর না, তাহলে সেটা স্কেলার। তো এখানে বলছে শুধুমাত্র সরণ পরিমাপের জন্য ভেক্টরের ধারণা ব্যবহার করা হয় না। পদার্থবিজ্ঞানের ভেক্টর রাশির সংখ্যা অজস্র। তাহলে সরণ মানে একটা দিক থেকে একটা জায়গায় সরণ। ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। তো এরপর কি উদাহরণ হিসেবে গতিবেগের কথা বলা যায়। একক সময়ে সরণের পরিমাণকে, মানে একটা দিক থেকে একটা জায়গায় যে ওর স্থানের পরিবর্তন হচ্ছে সেটা একক সময় কতটা সরছেও সেই তার পরিমাপকে বলা হয় বেগ। সরণ একটি ভেক্টর রাশি, সুতরাং বেগও একটি ভেক্টর এবং এর দিক ও সরণের দিক অভিন্ন। বক্রগতিতে প্রতি মুহূর্তে সরণের অভিমুখ পাল্টে যায়, সেক্ষেত্রে বেগের দিকটি কি হবে?
বক্রপথের একটি অতি ক্ষুদ্র অংশের ওপর অঙ্কিত স্পর্শক বা স্পর্শক মানে ট্যানজেন্ট, স্পর্শক, এই আমি এরকম পাক খেয়ে যাচ্ছি তো বারবার এর দেখো ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, তো তাই জন্য বলছে যে কোথায় গেল, এই তো প্রতি মুহূর্তে স্মরণের অভিমুখ পাল্টে যায়, সেক্ষেত্রে বেগের দিকটিকে বক্রপথের একটি অতি ক্ষুদ্র অংশের উপর অঙ্কিত স্পর্শক গতির অভিমুখ নির্দেশ করে। এই যে ঠিক এই পয়েন্টটুকুনির যে গতির অভিমুখ হচ্ছে সে এই স্পর্শক বা ট্যানজেন্ট নির্দিষ্ট করছে। এ ধরনের ঘটনা অনেক পাওয়া যায়, যেমন গতিশীল ট্রেনের মধ্যে কোনো ব্যক্তি পদচারণ করছেন, একটি জলবিন্দু অভিকর্ষের টানে ট্রেনের জানলার কাঁচ গড়িয়ে পড়ছে, একই সঙ্গে বিন্দুটি ট্রেনের সঙ্গেও গতিশীল, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এবং সেই সঙ্গে সূর্য। আচ্ছা, এখানে একটা জায়গায় একটু বলে নেওয়া দরকার যে যখন বক্রগতি হয়, বক্রপথের একটি অতি ক্ষুদ্র অংশের ওপর অঙ্কিত স্পর্শক গতির অভিমুখ নির্দেশ করে, ঠিক আছে, সে কারণে যে কোনো মুহূর্তে স্মরণ এবং বেগের অভিমুখ সেই মুহূর্তের অবস্থানে অঙ্কিত স্পর্শক বরাবর হয়। এই যে আমরা দেখালাম তিনটে আলাদা আলাদা স্পর্শক, তিনটে আলাদা আলাদা দিক। তো এরপরে যে অংশটা আমরা পড়তে আরম্ভ করে দিয়েছিলাম সেই অংশটা হচ্ছে যে ভেক্টরকে ব্যবহার করব কি করে। অনেক ক্ষেত্রে ভেক্টর নিয়মের সাহায্যে বেগের যোগ বিয়োগ করার দরকার পড়ে। কেন? একটি বস্তু একই সঙ্গে দুটি গতির অধীন হলে ভেক্টর যোগ অপরিহার্য হয়। এ ধরনের ঘটনা অনেক পাওয়া যায়, যেমন গতিশীল ট্রেনের মধ্যে কোনো ব্যক্তি পদচারণ করছেন, একটি জলবিন্দু অভিকর্ষের টানে ট্রেনের জানলার কাঁচ দিয়ে গড়িয়ে পড়ছে, একই সঙ্গে বিন্দুটি ট্রেনের সঙ্গেও গতিশীল, আবার পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তাই তো, এবং সেই সঙ্গে সূর্য এবং পৃথিবীর জোড় অন্যান্য নক্ষত্রের সাপেক্ষে গতিশীল, তাই নয়? কারণ আমরা এখন কি জানি, সূর্য নিজে ঘুরছে নিজের অ্যাক্সিসে, আবার তার চারধারে পৃথিবী ঘুরছে, সে শুধু ঘুরছে না, সে আবার নিজেও ঘুরছে নিজের অক্ষের চতুর্দিকে, এবং সেই সেট আপটাও স্থির নেই। কারণ সূর্য একটা আমাদের যে আকাশগঙ্গা ছায়াপথ তার মধ্যেখানে যে একটা খুব বড় কৃষ্ণগহ্বর আছে, তার চারধারে সেও ঘুরছে। সেই কৃষ্ণগহ্বরটা কোথায় দেখতে পাওয়া যায়? ধনুরাশির মধ্যে, যদি আমি ঠিক আমার খেয়াল থাকে। তো এসো তারপরে দেখা যায়, তার মানে সত্যিকারের আমাদের পৃথিবীর যে গতিপথ সেটা কিন্তু শুধু ওই যে একটা ধোসার মতো একটা চ্যাটানো একটা চাকতি, তার উপরে পৃথিবী বেশ নাচতে নাচতে ঘুরছে, নাচতে নাচতে নয়, ঘুরতে ঘুরতে ঘুরছে, সেই কনসেপ্টটা বা সেই ভিজুয়ালাইজেশনটা তাহলে ঠিক নয় অ্যাকচুয়ালি। তো এই সত্যিকারের পথটা জানতে গেলে রাস্তাটা কোথা দিয়ে সে যায় সেগুলোর জন্য কিন্তু আমাদের দুটি ভেক্টরকে যোগ করতে দরকার হয়। উপরোক্ত ক্ষেত্রগুলিতে এবং এই ধরনের অনেক ঘটনায় ভেক্টর যোগের নিয়মে বেগের লব্ধি নির্ণয় করা হয়, মানে রেজাল্ট্যান্ট ভেক্টর। একই সরল রেখা বরাবর সমমুখী দুটি বেগের যোগ বা বিপরীতমুখী হলে বিয়োগ পাটিগণিতের সাধারণ যোগ বিয়োগের নিয়মে পড়ে। তাহলে সরল রেখা বরাবর মানে যখন দুটো ভেক্টরের মধ্যিখানে যখন দুটো বেগের মধ্যিখানে দুটো ভেক্টরের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিস্টেন্স থাকে না, তখন সেটা স্কেলার রাশির মতো একটার সঙ্গে আর একটা যোগ করা যায়। মানে এইদিকে 3 যাচ্ছে, আবারও তারপরে আবার 10 গেল, তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর হবে 13। এইটা তখন স্কেলার রাশির মতো যোগ করা যায়। আচ্ছা, তাহলে কি বলছে, কিন্তু বেগ দুটি পরস্পর একটি নির্দিষ্ট কোণে থাকলে কিভাবে যোগ করা যাবে? সেক্ষেত্রে জ্যামিতিক অঙ্কনের সাহায্য নিতে হবে। যদি বেগবান নদী সরাসরি পার হবার জন্য স্রোতের লম্বা দিকে নৌকো চালনা করা হয়, তবে দেখা যাবে যে স্রোতের অভিমুখে কিছুটা সরে যাচ্ছে, যে পার করার চেষ্টা করছে। এখানে নৌকোটি দুটি বেগের অধীন, একটি নদীর স্রোত বরাবর এবং এই যে নিচে দেয়া রয়েছে, এবং অন্যটা কি স্রোতের লম্ব দিকে, মানে
যদি আমি ধরেই নিই, আচ্ছা এইটা হচ্ছে নৌকাটা এইদিকে পার, এইদিকেও পার, নৌকাটা পার করবে এই ধার দিয়ে, কিন্তু নদীর স্রোত বয়ে চলেছে কোন দিকে? এইদিকে। তাই হিসেবে দেখাচ্ছে, দেখো ভি আর মানে ভেলোসিটি অফ রিভার, আর এটা হচ্ছে ভি আই সাপোজ বি হবে, কারণ ভেলোসিটি অফ দ্য বোট। কারণ ওকে রাস্তা ক্রস করতে গেলে কি করতে হবে, রাস্তা না নদীটাকে ক্রস করতে গেলে ওকে আমরা এরমভাবে বলছি হ্যাঁ একদম সিধে সিধে মিনিমাম ডিস্টেন্স ওকে অতিক্রমণ করতে হবে, কিন্তু আসলে নৌকোটা নদীর স্রোতের ইনফ্লুয়েন্সও তো আছে, মানে নদীর স্রোতটাও তো ওকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই জন্য যাবে কোন দিকে? দুটো রেজাল্ট্যান্ট ভেক্টর, দুটো রেজাল্ট্যান্ট ভেক্টর। তা এবার কোন অ্যাঙ্গেলে যাবে সেটা কি করে বুঝবো? ওই যে প্যারালেলোগ্রাম আমরা এঁকেছি, তারপর আঁকতে হবে, তারপরে তার কর্ণটাকে যোগ করে দিতে হবে, ডায়াগোনালি যোগ করে দিলেই আমরা পেয়ে যাব সামেশন অফ ভেক্টর। তাহলে নৌকোর লব্ধি বেগটি চিত্রে আছে, আমরা আগেই দেখে নিয়েছি 1.5 নম্বর চিত্রে দেখানো হয়েছে। আর একটা উদাহরণে বলছেন যে চলমান ট্রেনের জানলা দিয়ে বৃষ্টিপতন কেমন দেখায়। সিরিয়াসলি আমরা দেখেছি, আমি যদি স্থির থাকি আমি দেখব বৃষ্টিগুলো, না আমার আঁকাটা খুব ভালো হলো, আর একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি। বৃষ্টির জলগুলো কিন্তু সিধে সিধে পড়ে, আর যেই ট্রেনে বসেছি তখন দেখব যদি ট্রেনটা এদিকে যায় বৃষ্টির জলগুলো কিন্তু এরকম করে পড়ে। কেন? কারণ আমরা তার ভেলোসিটিটাকে কীভাবে পারসিভ করছি, আমরা তার গতিবেগটাকে কীভাবে দেখছি, আমাদের রেফারেন্স ফ্রেম অনুযায়ী। কারণ আমরা একটা এই যে এখানে ভেক্টর দুটো কী কী, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, তাহলে তার রিলেটিভ দিকে কোন দিকে হবে? এই দিকে যাচ্ছে। কীভাবে হলো? এই যে ড্র করার পরে দেখছি, আচ্ছা এটা ঠিক দিকে দেখালাম কি না ভুল দিকে দেখালাম? ভুল দিকে দেখালাম, তাই না? তাহলে আর একবার ঝালিয়ে নিই। আমার ট্রেনটা যাচ্ছে এই দিকে না, আচ্ছা ঠিকই দিকে দেখিয়েছি, এখানে তো উল্টো দিকে দেখাচ্ছে। এই যে দেখো ট্রেনটা তো যাচ্ছে এই দিকে এই ছবি অনুযায়ী, আর বৃষ্টি পড়ছে এই দিকে, তাহলে তার রেফারেন্স কীরকমভাবে হবে? যদি এইভাবে টানি, এই ঠিক আছে, তাহলে আমিও ঠিকই বলেছি। তাহলে এখানে কি বলছে একটু পড়ে নিই। তাহলে চলমান ট্রেনের জানলা দিয়ে বৃষ্টিপতন কেমন দেখায়? এই অভিজ্ঞতা আমাদের সকলেরই আছে। যদি বায়ুপ্রবাহ নাও থাকে তাহলেও এই বৃষ্টি তীর্যকভাবে পড়ে। মনে হয় ট্রেনের সামনের দিক থেকে বায়ুপ্রবাহের জন্য বৃষ্টির ফোঁটাগুলি যেন বিক্ষিপ্ত হচ্ছে। বায়ুপ্রবাহহীন আবহাওয়ায় বৃষ্টির ফোঁটা খাড়াভাবে নিচে পড়ে, কিন্তু এখানে যে সময় বৃষ্টির ফোঁটা ট্রেনের জানলার কাছে আসে সেই সময় অবকাশে ট্রেনটি খানিকটা এগিয়ে যায়, তাই তো? হ্যাঁ, এগিয়ে যায়। ফলে বৃষ্টিপতনের উলম্ব রেখাটি পেছনে পড়ে যায়, সে কারণে পতনকে তির্যক লাগে। মানে এখানে তোমরা বলতে পারো যে বৃষ্টিটা তো সিধেই পড়ছে, তাহলে আমরা দেখছি তাহলে কার গতিপথ পরিবর্তিত হচ্ছে, কার আমরা রিলেটিভ ভেলোসিটি আমরা দেখছি, বা সামেশন অফ ভেক্টর করে আমরা কার গতি বার করার চেষ্টা করছি। আমরা এখানে বার করার চেষ্টা করছি যে আলোটা বৃষ্টির ফোঁটার ওপর পড়ে আমাদের চোখ অবধি আসছে তাকে আসবার জন্য কতটা সময় লাগছে। মানে আলোর বেগ তো সব জায়গায় সমান, কিন্তু আমার চোখের অবস্থান তো চেঞ্জ হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে, কারণ ট্রেনও ছুটছে, আমিও তার মধ্যে বসে ছুটতে থাকছি। তো এরপরে আচ্ছা বলছে পেছন পড়েছে, সেই কারণে বৃষ্টিপতন তির্যক লাগে। ট্রেনের বেগ v1 এবং বৃষ্টিপাতের বেগ vr হলে আরোহীর কাছে বৃষ্টিপতনের প্রতীয়মান বা আপেক্ষিক বেগ হবে vt বোধহয় এটা না, এবং vr ড্যাশের ভেক্টর, আচ্ছা v1 অ্যান্ড vr এর ভেক্টরের বিয়োগফল, ঠিক?
তো 1.6 1.6 নম্বর চিত্রে সংশ্লিষ্ট বেগ ত্রিভুজটিকে দেখানো হয়েছে। তির্যক ভেক্টরটি বৃষ্টিপতনের অভিমুখ নির্দেশ করে। পরিষ্কার বোঝা যাচ্ছে কেন বৃষ্টিধারা তির্যকভাবে পড়ছে বলে মনে হয়। তির্যক তীরটির দৈর্ঘ্য আমাদের অঙ্কনের স্কেল অনুযায়ী বৃষ্টিপতনের বেগের মান নির্দেশ করে। ট্রেনের গতিবেগ বাড়লে বৃষ্টির ফোঁটা অপেক্ষাকৃত ধীরে পড়লে বৃষ্টির ধারা আরও তির্যক বলে মনে হবে। তো বন্ধুরা, কেন বৃষ্টি বেঁকে বেঁকে পড়ে যখন আমরা চলন্ত ট্রেনে থাকি সেটা হয়তো আমরা জেনে নিলাম, কারণ রিলেটিভ ভেলোসিটি আমাদের জন্য আপেক্ষিক গতিবেগ সেইভাবেই আমরা দৃশ্যমান হয়। তো আজ এই অবধি। তো আমরা পড়ছিলাম কোন বই থেকে একটুখানি নামটা আবার ঝালিয়ে নিই। আমরা পড়ছিলাম সকলের জন্য পদার্থবিজ্ঞান প্রথম খণ্ড, ভৌত বস্তু, এল লান্দাউ এ কিতাই গারদস্কির লেখা এই বই, যেটার বঙ্গানুবাদ করেছেন কেপি সরকার এবং সম্পাদনা করেছেন সুব্রত দেবনাথ। প্রকাশিত হয়েছে অনুপম প্রকাশনী থেকে।